প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে ধন্যবাদ। আমরা আবার ফিরে এসেছি মাধ্যমিক পদার্থবিজ্ঞান ক্লাসে। আমরা মাধ্যমিক পদার্থবিজ্ঞানের যে চ্যাপ্টারটি শুরু করেছিলাম, যে চ্যাপ্টারটি আমাদের চলমান আছে, সেই চ্যাপ্টারটি হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। আমরা আজকে যে বিষয়টি তোমাদের সামনে নিয়ে আসবো সেই বিষয়টি হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা ছাড়াও এক দুটি বিষয় তোমাদের এই অধ্যায়টিতে রয়েছে। আমরা খুব চেষ্টা করব আজকের এই ক্লাসটিতে তোমাদের এই অধ্যায়টিকে শেষ করে দেওয়ার জন্য। আশা করি তোমরা সাথে থাকবে। তো আমাদের আজকে যে বিষয় সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। তো প্রিয় শিক্ষার্থী, স্থিতিস্থাপকতার অনেক উদাহরণ আমরা বাস্তব জীবনে দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা ছোটো, তোমরা প্রায়শই বল দিয়ে খেলাধুলা করো। এই বলও কিন্তু একটা স্থিতিস্থাপকতার একটি বড় উদাহরণ। আমার হাতে যে বস্তুটি আছে এটি একটি বল। তাহলে দেখো, আমি যদি বলটাতে একটু চাপ প্রয়োগ করি, বলটা কিন্তু তার আকার কিন্তু বদলিয়ে ফেলে। আবার ছেড়ে দিলাম, সে আগের জায়গায় চলে যায়। দেখো, ঘটনাটা হচ্ছে এরকম, আমরা চাপ দিলাম তাইলে বলের আকৃতি পরিবর্তন হয়ে যায়, কিন্তু চাপ ছেড়ে দিলে কি ঘটে? আবার আগের জায়গায় চলে যায়। চাপ ছেড়ে দিলাম, আবার আগের জায়গায় চলে গেল। এর মানে হচ্ছে আমরা যখন তার উপরে বল প্রয়োগ করি তখন তার আয়তনের আকারের পরিবর্তন ঘটে, কিন্তু প্রযুক্ত বল সরাই নিলেই সে আবার আগের অবস্থায় ফিরে আসে। যেমন ধরো, মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা দেখি প্রায় তারা এই জিনিসটি ব্যবহার করে, যেটাকে আমরা বলি ব্যান। এরা চুলে ব্যবহার করে। তাহলে দেখো, এই জিনিসটাতেও একটা কাজ করো। দেখো, একটু লম্বা হয়ে গেছে, ছেড়ে দাও, আগের জায়গায় চলে গেল। তার মানে এই বস্তুগুলির একটা স্পেশাল ধর্ম আছে। এই ধর্মটিকে আমরা বলি স্থিতিস্থাপকতা, ইংরেজিতে বলি ইলাস্টিসিটি। যদি আমরা স্থিতিস্থাপকতাকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা বলবো, কোনো বস্তুতে বল প্রয়োগের ফলে যদি বস্তুটির আকার, আয়তন অথবা উভয়ের পরিবর্তন ঘটে, আর এই প্রযুক্ত বল অপসারণ করলে যে ধর্মের জন্য বস্তুটি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে তাকে আমরা কি বলি? স্থিতিস্থাপকতা। তাহলে আমরা যে দুইটি বস্তু দেখলাম, দুইটি বস্তুর মধ্যে এই ধর্মটি আছে, বলের মধ্যেও এই ধর্মটি আছে, আর আমার হাতে যে ইলাস্টিক রাবার আছে, এই রাবারটির মধ্যেও এই ধর্মটি আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, স্থিতিস্থাপকতার পরে যে বিষয়টি আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে বিকৃতি। তো আমরা জানি, বাইরে থেকে বল প্রয়োগ করলে কোনো একটি বস্তুর একক মাত্রা যে পরিবর্তন ঘটে তাকে আমরা কি বলি? বিকৃতি বলি। ধরি, কোনো বস্তুর আদি দৈর্ঘ্য এল, বল প্রয়োগে এল নট, বল প্রয়োগে বস্তুটির দৈর্ঘ্য যদি হয়, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কত? এল মাইনাস এল নট। তাইলে এটা কিন্তু এল দৈর্ঘ্যের জন্য, এল নট দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্যের পরিবর্তন। তাই আমরা লিখতে পারি এল নট দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্য পরিবর্তন কত? এল মাইনাস এল নট। অতএব একক দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্য পরিবর্তন কত হবে? এল মাইনাস এল নট বাই এল। দ্যাট ইজ, একক দৈর্ঘ্যের জন্য, অথবা আমরা বলছিলাম একক মাত্রার জন্য যে পরিবর্তন, সেটাকে আমরা বলি বিকৃতি। তাহলে আমরা একক দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্য পরিবর্তন কত পাইলাম? এল মাইনাস এল নট। তাই অতএব বিকৃতি কত? অতএব বিকৃতি হবে এল মাইনাস এল নট ভাগ এল নট। এই হচ্ছে বিকৃতি। এর পরবর্তীতে যে বিষয়টি আছে এটা হচ্ছে পীড়ন। এটাকে আমরা কি বলি? পীড়ন। পীড়নের ব্যাপারটা আমি একটু পরিষ্কার করে দিই তোমাদেরকে। পীড়ন মানে হচ্ছে, আমরা যদি কোনো একটা বস্তুর মধ্যে বিকৃতি সৃষ্টি করতে চাই তাহলে অবশ্যই বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। তো বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ করি, বস্তুর মধ্যে কিন্তু বস্তুর আকৃতিকে বজায় রাখার জন্য, যে আকৃতি তার ছিল, যে আয়তন তার ছিল, এই আয়তনকে বজায় রাখার জন্য বস্তুর ভিতরে একটি প্রতিরোধকারী বলের সৃষ্টি হয়। একক ক্ষেত্রফলে যে প্রতিরোধকারী বলের সৃষ্টি হয়, সেই প্রতিরোধকারী বলকে আমরা বলি পীড়ন। তো সংজ্ঞাটা আমরা এইভাবে লিখবো যে, বস্তুর একক ক্ষেত্রফলে বিকৃতি, একক ক্ষেত্রফলে উদ্ভূত বস্তুর একক ক্ষেত্রফলে উদ্ভূত বিকৃতির প্রতিরোধকারী বলকে পীড়ন বলে। যদি আমরা এটা ব্যাখ্যা করতে চাই, যেমন যদি মনে করি যে এক ক্ষেত্রফলে বিকৃতির প্রতিরোধকারী বল হচ্ছে এফ, অতএব 1 ক্ষেত্রফলে বিকৃতির প্রতিরোধকারী বলের মান হচ্ছে এফ বাই এ। তাহলে এফ বাই এ হচ্ছে পীড়ন। অতএব লেখো পীড়ন সমান এফ বাই এ। যদি আমি আর একক লিখতে চাই তাহলে হবে বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার, নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা তিনটা জিনিস দেখতে পারলাম আজকে। যেমন
স্থিতিস্থাপকতা কী জিনিস দেখতে পারলাম, তারপরে বিকৃতি কাকে বলে এই জিনিসটাও দেখতে পারলাম, পাশাপাশি পীড়ন কাকে বলে দেখতে পারলাম। তো পীড়ন এবং বিকৃতির মধ্যে কী সম্পর্ক বিদ্যমান সেটি বোঝানোর জন্য রয়্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা বিজ্ঞানী রবার্ট হুক একটি সূত্র বিবৃতি করেন, যে সূত্রটিকে আমরা বলি হুকের সূত্র। আমরা এখন দেখব হুকের সূত্রটি কি। দেখো আসলে হুকের সূত্র, বিজ্ঞানী রবার্ট হুক বলেছেন পীড়ন বিকৃতি সমানুপাতিক। কখন সমানুপাতিক? স্থিতিস্থাপক সীমার মধ্যে। কি বলছেন? যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক, বিকৃতির সমানুপাতিক। তো এখানে একটা কথা আছে, স্থিতিস্থাপক সীমা, যেটাকে আমরা বলি ইংলিশে বলি ইলাস্টিক লিমিট। যেমন আমরা একটু আগে যে রাবারটাকে দেখেছিলাম, যদি তুমি রাবারটাকে ধরে জোরে টান দিতেই থাকো, একেবারে বেশি বল যদি তুমি তার রাবারের উপর প্রয়োগ করো, তাহলে দেখা যাবে যে এর একটা স্থায়ী বিকৃতি ঘটে গেছে, অর্থাৎ রাবারটি একেবারেই স্থায়ীভাবে বড় হয়ে গেছে, সে আর আগের অবস্থায় ফিরে যেতে পারে না। তো ঠিক সর্বোচ্চ যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটি সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে, এই বস্তুগুলিকে আমরা বলি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আর এই সর্বোচ্চ যে বল, এই বলটাকে আমরা বলি ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ কোনো একটা বস্তু ভেঙে যাবে না বা স্থায়ী বিকৃতি ঘটবে না, এমন সীমার মধ্যে আমরা হিসাব করতে পারি পীড়ন কার সমানুপাতিক? বিকৃতির সমানুপাতিক। তো লেখো এইভাবে যে পীড়ন সমানুপাতিক বিকৃতি। তো সমানুপাতিক বিষয়টা আমরা রাখতে পারবো না, এর জন্য একটা সমান চিহ্ন দিতে হবে। তো সমান চিহ্ন দেও, আর এখানে একটা ধ্রুবক লাগবে। কি লাগবে? একটা ধ্রুবক লাগবে। ইনটু কি লেখো? বিকৃতি লেখো। আমরা এই ধ্রুবকটাকে বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমরা এই ধ্রুবকটাকে কি বলি? স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ধ্রুবকটার মান কার উপরে নির্ভরশীল? এই ধ্রুবকটার মান একক পরিমাপের এককের পদ্ধতির উপর নির্ভরশীল আর বস্তুর উপাদানের উপর নির্ভরশীল। এই ধ্রুবকটির মান বস্তুর উপাদানের উপর নির্ভরশীল আর পরিমাপের এককের পদ্ধতির উপর নির্ভরশীল। আর এটাকে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক। কি বলি? স্থিতিস্থাপক গুণাঙ্ক অথবা মানাঙ্ক। তো আমরা এবার দেখব কিভাবে হুকের সূত্রকে গাণিতিক রূপ দেওয়া যায়। যেমন ধরো, এর জন্য ঠিক আমরা দুটি চিত্র সাহায্য নেব। আমরা এখানে একটি চিত্র নিয়েছি, চিত্রটাতে যে জিনিসটি আছে এটা হচ্ছে একটি তার আছে, যে তারের আদি দৈর্ঘ্য হচ্ছে L0। আমরা এও ধরেছি যে তারের যে ক্ষেত্রফলটা হচ্ছে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, অর্থাৎ তারটা যতটুকু মোটা সেটা হচ্ছে A, অর্থাৎ এ প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলের একটি তার আছে, যে তারের আদি দৈর্ঘ্য হচ্ছে L0। আমরা এই তারটিতে যখন একটি ওয়েট W যখন ঝুলিয়ে দিলাম, তখন তার একটু দৈর্ঘ্য বেড়ে গেল। দৈর্ঘ্য বেড়ে কি হইল? L হইল। কিন্তু দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে তারের মধ্যে একটি প্রতিরোধকারী বলের জন্ম হবে। আমরা জানি এই প্রতিরোধকারী বলকে আমরা বলি টেনশন, যে কারণে একে প্রকাশ করেছি আমরা টি দ্বারা। তাহলে প্রতিরোধকারী বল অবশ্যই ওজনের উল্টা দিকে, অর্থাৎ বিপরীত দিকে। এই প্রতিরোধকারী বলটাকে আমরা প্রকাশ করছি কি দ্বারা? টি দ্বারা। এবার বল যেহেতু জানি আর ক্ষেত্রফলও আমাদের যেহেতু জানা আছে, তখন আমরা কি বের করতে পারবো? পীড়ন বের করতে পারবো। তো লেখো পীড়ন কি জিনিস? পীড়ন কত হয়? পীড়ন সমান হয় বল বাই ক্ষেত্রফল। বল হচ্ছে আমার টি আর ক্ষেত্রফল হচ্ছে এ। তো আমরা এখানে বিকৃতি কত? আমার এখানে বিকৃতি হচ্ছে ওই আদি দৈর্ঘ্য হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য হচ্ছে L, তাহলে L মাইনাস L0 ভাগ কত? L0। কিন্তু সূত্রে আমাদের ছিল হুকের সূত্রে যে পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে আমরা লিখি পীড়ন সমানুপাতিক বিকৃতি। তো পীড়নের মান কত? পীড়নের মান হচ্ছে P/A সমানুপাতিক বিকৃতি কত? L মাইনাস L0 ভাগ L0। তো আমরা এবার যদি একটা কাজ করি, F চলে আসছিল, তাহলে T/A সমান চিহ্ন দাও, এখানে একটা সমানুপাতিক ধ্রুবক লাগাও, যেটাকে আমরা বলছি y ইজিক্যালটা কত হচ্ছে? L মাইনাস L0 ভাগ L0। এখানে y হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। এটা কি? y একটি সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক, যে ধ্রুবকটাকে আমরা বলি ইয়াং মডুলাস। কি বলি? যাকে ইয়াং মডুলাস হয়, যাকে ইয়াং মডুলাস বলে। তাহলে আমরা এখানে দেখলাম ইয়াং মডুলাস হচ্ছে y, এবং এই সমীকরণটি হচ্ছে T/A সমান y ইন্টু L মাইনাস L0 ডিভাইডেড বাই L0। তো এইটা গেল শুধু মানে কোনো
দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে, কিন্তু এমন তো হতে পারে আয়তনেরও তো হ্রাস বৃদ্ধি করতে পারে। তো সেই ক্ষেত্রে আরেকটি সূত্র অবশ্যই আসবে। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে শুধু দৈর্ঘ্যের ক্ষেত্রে কীভাবে হুকের সূত্র সাহায্যে কীভাবে সমীকরণটি পাওয়া যায় সেই জিনিসটি আমরা দেখলাম। বাট দৈর্ঘ্য ছাড়া আয়তনের ক্ষেত্রেও কিন্তু আমরা হুকের সূত্রের সাহায্যে একটি সমীকরণ বের করতে পারি। তো দেখো, এই জন্য যদি আমরা এই দুটি চিত্রের সাহায্য নিই, যেমন ধরো আমরা কিছু গ্যাস আবদ্ধ রেখেছি একটা সিলিন্ডারটাকে যদি তুমি নাম্বারিং করো, নাম্বার 1 সিলিন্ডার আমরা কি করেছি, কিছু গ্যাস আবদ্ধ রেখেছি, যে সিলিন্ডারের আয়তন ছিল কত, V0। তো এখন আমরা একটা কাজ করলাম যে ঠিক এই সিলিন্ডারের যে ঢাকনা আছে, এই ঢাকনার উপরে আমরা একটি চাপ ঝুলিয়ে দিলাম। চিত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটি ওয়েট ঝুলিয়ে দিয়েছি, যেটার মধ্যে যে চাপের সৃষ্টি হয় এই চাপটাকে আমরা বলেছি পি চাপ। চাপ দেওয়ার কারণে গ্যাস যেহেতু সে একটু সংকুচিত হয়ে আয়তনটা একটু ছোট হয়ে গেল, অর্থাৎ 2 নম্বর চিত্রে আয়তনটা একটু ছোট হয়ে গেছে। এখান থেকে যদি আয়তন একটু ছোট হয় তাহলে আয়তনের একটা পরিবর্তন অবশ্যই আসে। তো এখান থেকে আমরা আয়তনের যে পরিবর্তনটা পাই সেটা হচ্ছে V মাইনাস V0। তাইলে আমরা বিকৃতিটা বের করতে পারি। তাহলে বিকৃতি কত হবে, বিকৃতি হবে V মাইনাস V0 ভাগ আদি আয়তন ছিল V0। তার কিন্তু পীড়নের জায়গায় আমরা কিন্তু আগেও বলেছি যে পি চাপ প্রয়োগ করেছি। তাহলে পি চাপ যদি প্রয়োগ করা হয়, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাহলে পীড়ন হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাহলে পীড়নটাকে আমরা বলতে পারি পি। তাইলে আমরা ওই হুকের সূত্রটা যদি লিখতে চাই তাহলে লিখবো এরকম, পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে আমরা পীড়নের জায়গায় কি লিখতে পারি, পি সমানুপাতিক বিকৃতি কত, V মাইনাস V0 ভাগ কত, V0। তো এখানে বা লিখে যাও, বা সমান চিহ্ন দিয়ে লেখো, এখানে এটা সমানুপাতিক ধ্রুবক লাগাও B, এটাকে আমরা কি বলছি, B সমানুপাতিক ধ্রুবক। তাহলে কি হবে, V মাইনাস V0 ভাগ হইল V0। যেখানে লিখতে পারো তুমি, যেখানে B একটি সমানুপাতিক ধ্রুবক, যাকে বাল্ক মডুলাস বলে, বাল্ক মডুলাস, যাকে কি বলে, বাল্ক মডুলাস বলে। তাইলে আমরা দুটি ক্ষেত্রে হুকের সূত্রের দুটি সমীকরণ দেখতে পেলাম। তোমরা অবশ্যই বাসায় বসে বসে তোমাদের বাসার মধ্যে যে গাণিতিক সমীকরণ প্র্যাকটিস করার জন্য, গাণিতিক সমস্যা প্র্যাকটিস করার জন্য যে বইগুলি আছে, এই বইগুলিতে একটু দেখবা যে এই যে দুইটি সমীকরণ আমরা তৈরি করেছি, দুটি সমীকরণের মাধ্যমে অনেক গাণিতিক সমস্যা আছে। সে সমস্যাগুলি তোমরা বাসায় বসে বসে সলভ করার চেষ্টা করবা। যদি সলভ করতে না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। আমরা আবার তোমাদের প্রবলেমের উপরে আরও কিছু ভিডিও তৈরি করব। তো তোমাদের এর পরবর্তীতে তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে পদার্থের 3টি অবস্থা। কয়টা অবস্থা আমরা জানি, পদার্থের 3টি অবস্থা। কি অবস্থা? তো প্রিয় শিক্ষার্থী, আমরা বলছিলাম যে পদার্থের কয়টি অবস্থা থাকে, 3টি অবস্থা থাকে। এই পদার্থের এই অবস্থাগুলি সম্পর্কে আমরা খুব ভালো জানি, আরও আগে থেকে আমরা বিভিন্ন ক্লাস থেকে আমরা এই জিনিসগুলি একটু পড়ে আসছি। তো আমরা জানি প্রত্যেকটা পদার্থ তৈরি হয় অণু এবং পরমাণু দ্বারা, কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা যদি কঠিন পদার্থ দেখি, কঠিন পদার্থের পরমাণুগুলি কাছাকাছি থাকে, তাদের মধ্যে বন্ধন আন্তঃআণবিক শক্তি অনেক বেশি থাকার কারণে তারা কী করে, কাছাকাছি থাকে। তাদের মধ্যে আন্তঃআণবিক শক্তি বেশি থাকার কারণে প্রত্যেকটা কণার কাছাকাছি অবস্থান করে, যে কারণে তাদের যে রূপটা দ্বারা সেটা হচ্ছে কঠিন অবস্থা, অর্থাৎ তাকে আমরা খুব বেশি সংকুচিত করতে পারি না। আবার যে তরল অবস্থা যদি হয় যে পরমাণুগুলি একটু স্বাধীন থাকে, এদের মধ্যে একটা ভাব থাকে যে তুমি আমার থেকে একটু দূরে থাকো, আমি তোমার থেকে একটু দূরে থাকি, এরকম একটা মানে চলাচল করে। তাদের মধ্যে আসলে আন্তঃআণবিক শক্তিটার পরিমাণ একটু কম থাকে, যে কারণে তারা মানে চলাফেরা করতে পারে। আবার যে বায়বীয় যে অবস্থা, এরা একেবারে নিরস, একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্কই নাই, অনেক দূরে দূরে অবস্থান করে, অর্থাৎ তাদের মধ্যে আন্তঃআণবিক শক্তির পরিমাণ অনেক কম, যে কারণে তারা অনেক দূরে দূরে অবস্থান করে। এই গেল 3টি অবস্থা। কিন্তু প্রিয় শিক্ষার্থী, আমরা 3টি অবস্থা দেখতে পাইলাম, পদার্থের কঠিন, তরল এবং বায়বীয়। কিন্তু আমরা জানি এছাড়াও কিন্তু আরেকটি অবস্থা আছে, যে অবস্থাটিকে আমরা বলি প্লাজমা অবস্থা। তো প্লাজমা অবস্থার বিষয়টি যদি আমরা একটু ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা বলবো যে প্রত্যেকটা পদার্থ হচ্ছে পরমাণুগুলো দিয়ে গঠিত। প্রত্যেকটা পরমাণুর
যে স্ট্রাকচার অনুযায়ী পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, পরমাণুর নিউক্লিয়াসের বাইরে কী থাকে, ইলেকট্রন থাকে। তো প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকার কারণে পরমাণুটি থাকে নিস্তরিত অথবা নিরপেক্ষ। বাট কোনো প্রক্রিয়া যদি আমরা তার থেকে একটা ইলেকট্রন সরিয়ে দিতে পারি তাহলে পদার্থটি সৃষ্টি হয় আয়নিক অবস্থা। তাহলে আয়নিক অবস্থার আয়ন এবং পরমাণু মিলিয়ে যে গ্যাসীয় অবস্থার সৃষ্টি হয় সেটাকে আমরা বলি প্লাজমা অবস্থা। এখন প্রশ্ন হতে পারে কিভাবে আমরা এই প্লাজমা অবস্থার সৃষ্টি করতে পারি? অত্যাধিক তাপে আমরা এই কাজটা করতে পারি। তারপরে ধরো যে কোনো একটা গ্যাসীয় পদার্থের মধ্যে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র দিয়েও কিন্তু আমরা এই কাজটা করতে পারি, অর্থাৎ প্লাজমা অবস্থা রূপান্তরিত করা যায়। যদিও প্লাজমাটা একটা গ্যাসের মতো অবস্থা, বাট এটা পুরোপুরি গ্যাসীয় অবস্থা না, কারণ প্লাজমাকে আমরা শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে কঠিন অবস্থাও কিন্তু রূপান্তরিত করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে প্লাজমা কোথায় পাওয়া যাবে? প্লাজমা পাওয়া যাবে বিশেষ করে আমরা যে আগে টিউবলাইটগুলি জ্বালাতাম, মানে সাদা রঙের যে টিউবলাইটের ভিতরে যে আলো থাকে বা টিউবলাইটের যে ভিতরের পরিবেশ, সেখানেও কিন্তু প্লাজমা পাওয়া যায়। আবার ধরো নিয়ন বাতির ভিতরে প্লাজমা পাওয়া যাবে। আবার ধরো যেভাবে বজ্রপাত হয়, বজ্রপাতের যে বিজলিতেও কিন্তু কি থাকে, প্লাজমা অবস্থা থাকে। বা বিভিন্ন বিভিন্ন নক্ষত্রের মধ্যেও কি থাকে, প্লাজমা অবস্থা বিরাজমান থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই চ্যাপ্টারের মোটামুটি সবগুলি বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি। যদি ভিডিওগুলি দেখার পরে তোমাদের মনে হয় যে কোনো জিনিস মানে গ্যাপ রয়েছে, তাহলে অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমরা এই বিষয়টির উপরে আরও কিছু ভিডিও আপলোড দেব। সবাইকে ধন্যবাদ।